সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান তাদের সহযোগিতার জন্য প্রথমবারের মতো অফিস খোলা হবে দেশটিতে। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন সরকার প্রধান। এই দিন চীনের বেশ কিছু বহুজাতিক কোম্পানির প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। তারেক রহমান বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও মন্ত্রীদের সাথেও। এছাড়া চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়াতে একমত হয় দুদেশ। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। চীন সফরের চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইকিংসের সাথে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আর্থিক খাতে বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। জানান, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে গভীরভাবে কাজ করতে চায় ঢাকা। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple: Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। তিস্তা পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয় ঐক্যমত পোষণ করে দুদেশ। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক সই হয়। দুপক্ষেই রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশাবাদ জানান। পাশাপাশি বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা আসার পর বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি পুনরুদ্ধার করা আর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। প্রথমবার চীন সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছেন, যার লক্ষ্য 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নতি করা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এমন উদ্যোগ কতটুকু বাস্তবতার মুখ দেখে তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে 15টি সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বৈঠক শুরু হয়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমির, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে
সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে লাল গালিচা সংবর্ধনা শেষে দুই প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। রাজধানী যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে এসে এই ঘোষণা দেন দেশটির নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জানান 28 জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের ভিসা সেন্টারও চালু থাকবে। বাংলাদেশ ও ভারত দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আসার 2 সপ্তাহ পর বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে যান ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন হাইকমিশনার। এ সময় তারা বাংলাদেশ ভারত পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা করেন। বঙ্গভবন থেকে দীনেশ ত্রিবেদী সরাসরি চলে আসেন যমুনা ফিউচার পার্কের আইভ্যাক্স সেন্টারে। সীমিত পরিসরে চলা কার্যক্রম ঘুরে দেখেন তিনি, কুশল বিনিময় করেন ভিসা প্রার্থীদের সাথে। পরে গণমাধ্যমে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। জানান আগামী 28 জুন থেকে ভারতের পর্যটক বা ট্যুরিস্ট ভিসার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। I am very happy to announce that we are resuming our normal visa. আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। রাষ্ট্রপতি কার্যালয় থেকে সরাসরি আমি আইভ্যাকে এসেছি এখানকার কার্যক্রম পরিদর্শনের জন্য। আইভ্যাকে মানুষের এত বড় উপস্থিতি দেখে আমি আনন্দিত। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা আবারও পর্যটক ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম চালু করছি। আগামী 28 জুন 2026 রোববার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। Continues to be issued through the 5 visa center. Equally, it is from 5. হাইকমিশনার জানান বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা সহ 5টি ভিসা সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হবে। ধীরে ধীরে অন্যান্য শহরেও ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া মেডিকেল ভিসা প্রদানের সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। মূলত 24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেয়া স্থগিত করেছিল ভারত। এই অচল অবস্থার অবসান হলো দীনেশ ত্রিবেদীর হাইকমিশনার হিসেবে যোগদানের পর। ঢাকায় তিনি মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের ব্যাপক দুর্নীতি আর ঘুষের চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। সকালে রাজধানীর ধানমন্ডিতে জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সংস্থাটি। সেখানে বলা হয় 2023 সালের রাজনৈতিক সরকারের সময়ের চেয়ে 25 সালে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি হয়েছে 15% বেশি। এই সময় শুধু ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা। 24-এর গণ অভ্যুত্থানের এক অভূতপূর্ব প্রেক্ষাপটের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। সাধারণ মানুষের মনে তখন ছিল দিন বদলের প্রত্যাশা, তবে বাস্তবতা বদলায়নি এতটুকু। বৃহস্পতিবার জাতীয় খানা জরিপ 2025-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে টিআইবি, যেখানে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের দুর্নীতির চিত্র। নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত চালানো জরিপে 15,000-এরও বেশি পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। উঠে আসে 2025 সালে শুধু সেবা খাতে জনগণের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা, যা 2023 সালের রাজনৈতিক সরকারের সময়ের তুলনায় 15.9% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ঘুষ এবং দুর্নীতি হয়েছে পাসপোর্ট ও বিআরটিএ খাতে। খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ যেসব খাতে কমেছে তার মধ্যে রয়েছে ভূমি, বিদ্যুৎ, পাসপোর্ট ইত্যাদি। আর যেসব খাতে বেড়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকিং, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিআরটিএ।
বিভিন্ন খাতে সেবা নিতে গিয়ে শহরের তুলনায় ঘুষের শিকার পরিবারের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি। তবে গ্রামাঞ্চলে একটি পরিবারকে যেখানে গড়ে 4,864 টাকা ঘুষ দিতে হয়েছে, সেখানে শহরের একটি পরিবারকে দিতে হয়েছে গড়ে 5,757 টাকা। স্বাস্থ্যসেবায় টিকিট সংগ্রহ ও কৃষি খাতে সার প্রাপ্তির মতো সেবায় ঘুষের বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেনের হার দ্বিগুণ থেকে প্রায় 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষ আর দুর্নীতির হার এমন ঊর্ধ্বমুখী হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন টিআইবি নির্বাহী পরিচালক। এই সময় দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। এবং সেই ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকারের সময় যে খুব একটা উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হয়েছে বা করা গেছে, সেটা কিন্তু বলার মতো সুযোগ নেই এবং এই জরিপ সেটাই প্রমাণ করছে। বর্তমান সরকারকে এই বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। একই সাথে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দুদকের স্বাধীনতা নিশ্চিতের উপর জোর দিয়েছে সংস্থাটি। দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতি, অপশাসন, সুশাসনের ঘাটতি, মানবাধিকার লঙ্ঘন সব কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আমরা খুবই ভালো বন্ধু ও খুব ভালো মতোই জানে ওকে আমি কতটা ভালোবাসি। লিওনেল মেসির জন্মদিনে এভাবেই তাকে উইশ করেছেন নেইমার। 981 দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার, সেটাও প্রিয়তম বন্ধু মেসির জন্মদিনে। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের কণ্ঠে উঠে এসেছে দুজনের বন্ধুত্বের প্রসঙ্গ। Que afuera de la cancha es mucho mejor que nadie fuera. Por eso me alegro mucho de conocerlo. Y bueno, volver hoy es una emoción muy grande. পর্তুগিজ ভাষায় নেইমারের বলা এই কথাগুলোর বাংলা তর্জমা করলে দাঁড়ায় তিনি লিওনেল মেসিকে ভালোবাসেন। 981 দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার। মাঝে কেটে গেছে কত সময়, বদলেছে কত কিছু, বদলায়নি মেসি নেইমারের বন্ধুত্ব। এই বন্ধুত্ব এতখানি গাঢ় ছিল যে নেইমারের বিশ্বকাপ খেলা যখন পেন্ডুলামের মতো দুলছিল, গণমাধ্যমে মেসি মন্তব্য করেন, নেইমার আমার বন্ধু, আমি চাই সে বিশ্বকাপে থাকুক। পরে সেই নেইমার বিশ্বকাপ স্কোয়াডে টিকে গেছেন। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচও খেলে ফেললেন, সেটাও প্রিয়তম বন্ধু মেসির জন্মদিনে। প্রকৃতির কি অদ্ভুত এক কাকতাল, তাই না? প্রকৃতিও জানে দুজনের বন্ধুত্বের মানে। মিনিট 20 মাঠে থেকে হাসি মুখে নেইমার যখন টিম বাসের দিকে ফিরছিলেন, স্টেডিয়ামের লবিতে গণমাধ্যম কর্মীদের একটা ছোটখাটো সাক্ষাৎকারও দিলেন। অনেক প্রসঙ্গের ভিড়ে ঘুরে ফিরে এলো সেই প্রসঙ্গ, নেইমার মেসির বন্ধুত্বের প্রসঙ্গ। গণমাধ্যম কর্মীর জিজ্ঞাসা, জন্মদিনে মেসিকে তিনি কি বলবেন? মাঠেও অসাধারণ, তাহলে বুঝে নিন মাঠের বাইরেও কেমন। তার সাথে খেলতে পেরে আমি অনেক আনন্দিত। আমরা একজন আরেকজনের সঙ্গে অনেক শেষ কয়েকদিনেও কথা বলেছি। ওকে আমি কতটা ভালোবাসি। নেইমার মেসির বন্ধুত্বের শুরু 2013 থেকে, যখন সান্তোস থেকে বার্সেলোনায় যান নেইমার। পরে ক্লাব বদলে পিএসজিতে যান। মেসিও তার সঙ্গী হন বছর বাদে। এক যুগ আগে শুরু হওয়া বন্ধুত্ব এখনো চলমান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে যাদের মাত্রা ছিল 7.2 এবং 7.5। বিশ্লেষকরা জানিয়েছেন 100 মিলিয়ন টন টিএনটি বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন, স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 164 জনের মরদেহ, আহত প্রায় 1000। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অনুভূত হয়েছে 20টির বেশি আফটার শক। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি। হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:04 ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী 2 দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে জীবিতদের আর্তনাদ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। সৌভাগ্যবশত আমার স্ত্রী, নাতনি ও আমি ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো যে প্রতিবেশীরাও তাদের জীবন বাঁচাতে পেরেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম, অনুভব করলাম চারপাশটা কাঁপতে শুরু করেছে। কম্পটা ছিল খুবই তীব্র। আমার মনে হলো আমি নিচে নামবো কিভাবে। এখনও একের পর এক আফটার শকে কেঁপে উঠছে দেশটি। আগামী সপ্তাহ জুড়ে 3 থেকে 5 মাত্রার আফটার শক অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার ঘোষণা দিয়েছে ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদর সহ বেশ কয়েকটি লাতিন দেশও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, চীনের বেইজিং সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে এখন জরুরি সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। Influence, impact, goodwill has already started propelling this cooperation between the two respective leaderships of both our countries. So, and amongst other projects, also the Premier has positively responded to Honorable Prime Minister Tareq Rahman's call to establish a China-Bangladesh Friendship Hospital, amongst other projects. So, in summary, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, that this visit will not only be historic, but it will be a moving relationship that takes Bangladesh-China relations to a new comprehensive relationship and new heights that will be based on mutual respect and the fact that the World Economic Forum yesterday, as well as today's bilateral meeting in Beijing, shows you how the world and various world leaders are looking towards a new Bangladesh now for leadership and to exercise positive influence on various matters of strategic concern, various matters of cooperation, and all through a positive diplomatic approach, through the international political diplomacy mechanism. And Honorable Tareq Rahman, our Prime Minister of the People's Republic of Bangladesh, is viewed as an influencer who will influence Bangladesh and regional relations for the good and build that cooperation to provide the stability and progress that is desired
by peoples of countries within the South and Southeast Asia region. Thank you. I leave it to my colleague, Dr. Amin, to share the rest of the meeting. মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি ব্যবস্থা নিতে আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের। থাকবে ডগ স্কোয়াড, করা হবে হাজতখানা ও আধুনিক ল্যাব। বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় মাদকের বিস্তার রোধে আইন সংশোধনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে চাহিদার উচ্চ হার, অন্যদিকে সহজলভ্যতা, দুয়ে মিলে দিন দিন নিরাময় অযোগ্য হয়ে উঠেছে দেশের মাদক পরিস্থিতি। বাড়ছে মাদক সেবীদের সংখ্যা, বাড়ছে নানামুখী অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরিপ বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় ৫% মাদকাসক্ত, যাদের ৮০ ভাগই কিশোর ও তরুণ। মাদক নিয়ন্ত্রণে আইনি সীমাবদ্ধতা দূর করতে এবার সরকার আইন সংশোধনের কথা ভাবছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে মাদক নিয়ন্ত্রণে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানান সালাউদ্দিন আহমদ। এ সময় প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন প্রকল্প শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। জানানো হয় মাদক নিয়ন্ত্রণে ৭৩টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদান প্রদানের কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন ঢাকা মহানগর এলাকার নির্বাচিত ১৫টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও শিশু মৃত্যু কমাতে সরকার ব্যবস্থা নিয়েছে। সংসদে লিখিত প্রশ্নোত্তরে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। হামে শিশু মৃত্যুর কারণে পদত্যাগ করবেন কিনা সেই প্রশ্ন রাখেন জামায়াতের সংসদ সদস্য। বাজেট নিয়ে আলোচনায় পক্ষে বিপক্ষে কথা বলেন সংসদ সদস্যরা। অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে, বাজেটে দুটো শব্দ। হামে আক্রান্ত শিশু মৃত্যু থামছেই না। এরই মধ্যে মৃতের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার সংসদে হামে মৃত্যুর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। শুধু ৬ জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে ৩০০ শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ে সংসদের স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিনিয়ত বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তাই অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পদ্মা নদী ভাঙন একটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। বাজেটের সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা, বলেন এতে গরিব ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে বড় ব্যবসায়ীদের দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরো বৃদ্ধির জন্য প্রস্তাব করছি। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল ৫.৯%, এবছর বরাদ্দ রাখা হয়েছে
4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। ময়মনসিংহের শিশু রাফি হত্যার বিচার রামিসার মতো দ্রুত করার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রস্তাবিত বাজেট জনগণের ভাগ্যোন্নয়নের বাজেট বলে মন্তব্য সরকার দলীয় সদস্যদের। Private university taxation. University is running by the trustee board as a non-profit organization. So একটা non-profit organization কিভাবে ট্যাক্সেবল হয় এটা আমাদের মাথায় আসে না। আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। অস্থিরতার মাঝে এই বাজেট প্রণয়ন ছিল একটি কঠিন কাজ। মোটা দাগে বলা যায় এই বাজেট হলো সাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্তির বাজেট। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান সদস্যরা। পাশাপাশি বাংলাদেশের কেউ থাকলে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে শূন্যরেখায় ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতেও বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা জানায়, ভোরে মেহেরপুর গাংনী উপজেলার শেওড়াতলা বর্ডার দিয়ে 7 জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কড়া প্রতিবাদ জানায় বিজেপি। এ সময় স্থানীয় বাসিন্দারাও অবস্থান নেয় বিজেপির সাথে। শেষ পর্যন্ত সীমান্তে শূন্যরেখা থেকে নারী, শিশু সহ 7 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশিং ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। 5টার সময় দেখছি লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই। 6 জন পুরুষ, 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজিবির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নেয়। এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে শূন্যরেখা থেকেও ঠেলে পাঠানো 9 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। প্রায় 20 ঘন্টা পর গতরাতে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় লাইট বন্ধ রাখে বিএসএফ। বিজেপি জানায়, বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 9 জনকে পুশিংয়ের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার এলাকায় কঠোর অবস্থান নেয় বিজিবি। ভেস্তে যায় বিএসএফ এর পুশিং চেষ্টা। বাতি বলেছিল ওদের ওখানে গাড়ি আসছিল, গাড়ির আলা পেয়েছিলাম আমরা। তো বাংলাদেশে আসার কোনো চান্স নাই, গেছে আপনার জেলে ইন্ডিয়ায় গেছে হয়তো, ওদের লোক ওরাই ফেরত নিয়েছে আবার। শুক্রবার নিষ্পত্তি হবে গ্রুপ ডি এর নকআউট পর্বের শেষ সমীকরণ। একই সময় ভিন্ন ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এবং অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে এই ম্যাচ। নকআউট পর্ব ও গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, তাই তুরস্কের বিপক্ষে কিছু পরিবর্তন নিয়েই মাঠে নামতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে টানা 2 হারে বিদায় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে একটি জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে তুর্কিরা। একই সময় সবচেয়ে বেশি নজরে থাকবে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ম্যাচে। 2 দলের সামনেই রয়েছে শেষ 16 টিকিট নিশ্চিত করার সুযোগ। দৃষ্টি থাকবে অস্ট্রেলিয়ার পল অকন অ্যাংস্টলার ও নেস্ট্রয় ইরান কোন্ডার দিকে। প্যারাগুয়ের হয়ে দর্শকদের নজর কাড়তে পারেন টুর্নামেন্টের দ্রুততম গোল করা ম্যাথিয়াস গালার্সা। ফিফা বিশ্বকাপে 2026-এর গ্রুপ ইতে আজ দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং ইকুয়েডর। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 2টায়। একই সময়ে অন্য ম্যাচে কুরাসাওয়ার বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট। এই গ্রুপে শেষ ম্যাচের আগেই জমে উঠেছে নকআউট পর্বের সমীকরণ। 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ 16 টিকিট নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আইভরি কোস্ট কুরাসাওয়ার বিপক্ষে মাঠে নামবে নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়ার স্বপ্ন নিয়ে লড়বে কুরাসাও। একই সময় জার্মানির মুখোমুখি হবে ইকুয়েডর। তাদের জন্য এই ম্যাচটি কার্যত বাঁচা মরার লড়াই। কাগজে কলমে জার্মানি এগিয়ে থাকলেও বিশ্বকাপের শেষ রাউন্ডের সমীকরণ অনেক সময় বদলে দেয় ম্যাচের গল্প। ডালাসে শুক্রবার সুইডেনের মুখোমুখি হবে জাপান, আর একই সময়ে কানসাস সিটিতে
তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় ভোর 5টা থেকে শুরু হবে গ্রুপের শেষ 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা নেদারল্যান্ডস তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে। এদিকে টানা 2 হারে এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার। যদিও নজরটা বেশি থাকবে সুইডেন জাপানের ম্যাচে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গেছে সুইডিশরা। তাই নক আউটের টিকিট নিশ্চিত করতে জাপানের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে বিশ্বের ব্যস্ততম নৌ রুট হরমুজ প্রণালী। গেল 24 ঘন্টায় জলপথটি দিয়ে আনুমানিক 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা পুরো বিশ্বের 1/5 জ্বালানি। এই সময়ে হরমুজ পাড়ি দিয়েছে 72টি তেলবাহী ট্যাঙ্কার ও নৌযান। মার্কিন জ্বালানি মন্ত্রী জানিয়েছে এই তথ্য। একদিন আগেও হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে 19 মিলিয়ন ব্যারেল তেল। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বৈশ্বিক জ্বালানি বাজারেও ফিরেছে স্বস্তি। প্রায় 5% কমে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $72 আশপাশে, যা ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত সর্বনিম্ন। এছাড়াও WTI ক্রুড অয়েলের মূল্য কমে দাঁড়িয়েছে $70 নিচে। নিম্নমুখী প্রবণতা দেখা গেছে গ্যাসের দামেও। যে বিষয়টি কিছুটা বিলম্ব ঘটাবে তা হলো দুর্ভাগ্যবশত ইরানিরা জাহাজ চলাচলের পথটিতে মাইন পেতে রেখেছে। এখন যে জাহাজগুলো চলাচল করছে সেগুলো মূল পথ দিয়ে যাচ্ছে না। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে প্রণালীটি থেকে মাইন অপসারণ করতে হবে, আর তাতে সম্ভবত কয়েক সপ্তাহ সময় লাগবে। ইরানের সমন্বয় ছাড়া হরমুজ প্রণালীতে নতুন কোনো রুট হবে অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে IRGC। যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালীর আশপাশে আটকে থাকা 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপরই ইরান অভিযোগ করেছে তাদের সাথে সমন্বয় ছাড়াই কেউ কেউ হরমুজের নতুন রুট খোলার চেষ্টা চালাচ্ছে। দেশে নকল নেই, এখন শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে বরিশালে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। এর আগে শিল্পকলা একাডেমিতে বক্তব্যকালে মন্ত্রী অভিযোগ করেন, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, মামলা জটিলতায় 32,500 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। কেউ মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এবারের ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষার নতুন একটি বিষয় আমরা শুধু 9টি বোর্ডের জন্য একক প্রশ্ন এনেছি। ইনশাল্লাহ এবার পরীক্ষা সুন্দর হবে। পরিবেশ সুরক্ষায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। পরিবেশ মন্ত্রী জানান, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, উপকূলীয় 12টি জেলার 40টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় 2030 সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার 50% এবং উৎপাদন 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকার আমিন বাজারে একটি প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করব, তাহলেই এই আয়োজন সার্থক হবে। আমি এটাও বলতেছি যে ইনশাল্লাহ এই ধরনের সংস্থার সাথে আমরা একত্রে কাজ করব, যাতে করে সবাই বাংলাদেশের পরিবেশ উন্নয়ন এবং সুরক্ষার জন্য আমরা একত্রে কাজ না করলে আমি মনে করি সরকারের দ্বারা এটা একা সম্ভব না। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের উদ্যোগে আজ ডিএসসিসির জিগাতলা ও যাত্রাবাড়ির কুতুবখালী খাল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলম।
এ সময় জিকাতলা এলাকার বিভিন্ন বসতবাড়ির ছাদ, বেসমেন্ট, হোটেল, রেস্তোরাঁ এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। নির্মাণাধীন 2টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। 2 মালিককে 50,000 করে জরিমানা করা হয়। অভিযান শেষে প্রতিমন্ত্রী বলেন, সচেতনতা বৃদ্ধির জন্যই এই অভিযান। পাত্র থাকে যেগুলোতে পানি, স্বচ্ছ পানি থাকে এবং লার্ভার উৎপত্তি স্থল হতে পারে, এটাকে আমরা নোটিশে নিয়ে অ্যাড্রেস করে আমাদের কর্মীরা এই জায়গাগুলোতে বারবার যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। সকালে নগরীর কাঁটাবিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসান আহমেদ নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ইসানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ইসানকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এর আগে বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় 2টি গ্রুপ। ধারণা, সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া। তিনি বলেন, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে, এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে। এদিন আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায়ের নথিপত্র পর্যালোচনা করে আসামি পক্ষে আইনি লড়াই করবেন। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। গত 7 জুন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ের পর 2 আসামিকে পাঠানো হয় কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। আসামির যখন কেউ থাকে না, তখন ক্যাপিটাল পানিশমেন্টের একজন স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়। সেই হিসাবে আমাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ করেছে। নিম্ন আদালতের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে এগুলো পর্যালোচনা করতে হবে, জাজমেন্টটা কীভাবে হয়েছে দেখতে হবে এবং পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটাকে অ্যাসেসমেন্ট করে জাজমেন্টটা দিবেন। আইইউবিতে অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো বাজেট আলোচনা 2026-27। সকালে আইইউবি অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নীতি নির্ধারক, আর্থিক খাতের বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। বাজেট আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা অংশগ্রহণ করেন। এবছরের আলোচনায় প্রতিপাদ্য বিষয় ছিল রিসোর্স মোবিলাইজেশন, প্রায়োরিটাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন। অনুষ্ঠিত হল প্রথম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট। সকালে মিরপুর সেনানিবাসের MISD প্রাঙ্গণে এই সামিট অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণ করেন প্রায় 2500-এর অধিক অতিথি। সামিটের মূল লক্ষ্য দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং শিক্ষা ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। শিক্ষার্থীদের অংশগ্রহণে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন সহ নানা সেগমেন্ট অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীতে 15টি ড্রেন খনন এবং 3টি নতুন সড়ক উদ্বোধন করা হয়েছে। সকালে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বলেন, নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন খননের পরিকল্পনা করা হয়। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে যোগাযোগ ব্যবস্থা যেন ভালো হয়, সেই লক্ষ্যে 3টি সড়ক উদ্বোধন করা হয়েছে। এই জমা পানিতে যে আপনার মশা জন্মায়, ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন চিকুনগুনিয়া রোগের যে প্রাদুর্ভাব দেখা দেয়, সে থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার জন্য আমরা এই যে অভিযান, এই কর্মসূচিতে আমরা আজকে থেকে নেমেছি। দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক মানের E0 সার্টিফাইড বোর্ড উন্মোচন করল সুপার বোর্ড। আমেরিকার কার্ভ স্বীকৃতি
স্বীকৃত বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র E0 সার্টিফিকেট অর্জন করেছে সুপার বোর্ড। এই উপলক্ষে আয়োজন করা হয় সুপার বোর্ড E0 পণ্য উদ্বোধন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন TK গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় আর্কিটেক্ট এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, এই উদ্যোগ কেবল একটি নতুন পণ্যের সূচনা নয়, বরং বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণ শিল্পে স্বাস্থ্য সচেতনতার একটি মৌলিক পরিবর্তনের সূচনা। জার্মানির একাদশে বড় চমক। মুনিয়ালার জায়গায় প্রথমবার বিশ্বকাপের শুরুর একাদশে নামতে যাচ্ছেন ডেনিস উনদাফ। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মের পুরস্কার পেতে যাচ্ছেন জার্মান ফরওয়ার্ড ডেনিস। দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে 3 গোলের পর এবার সুযোগ পাচ্ছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, উনদাফ আক্রমণ ভাগের নম্বর 10 পজিশনে খেলতে পারবেন। এদিকে স্ট্রাইকার পজিশনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে এখনও মাঠে না নামা নিক ওল্টামেট একাদশীর সুযোগ পেতে পারেন। জার্মানি ও ইকুয়েডর ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাত 2টায়। গোল ব্যবধান নাকি ফেয়ার প্লে, কি ঠিক করবে নকআউটের টিকিট? পয়েন্ট থেকে ফিফা র্যাঙ্কিং সবকিছু বিবেচনার পরেই নকআউটের টিকিট মিলবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে 12টি গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 8টি দলও খেলবে নকআউট পর্বে। এই দলগুলো বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে দেখা হবে অর্জিত পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে গোল ব্যবধান, এরপর করা গোলের সংখ্যা, তাতেও সমতা থাকলে হিসাব করা হবে ফেয়ার প্লে রেকর্ড অর্থাৎ হলুদ ও লাল কার্ডের সংখ্যা। সবশেষেও সমাধান না হলে প্রাধান্য পাবে সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল। ফলে নতুন বিশ্বকাপ ফরম্যাটে শুধু ফলাফল নয়, প্রতিটি গোল এবং প্রতিটি কার্ডও হয়ে উঠতে পারে নকআউটে ওঠার নির্ধারক। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।